ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর, এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসি সাংবাদিক সুবীর ভৌমিক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেলে 22শে ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি করেছেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীর ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা। অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর, এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসি সাংবাদিক সুবীর ভৌমিক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেলে 22শে ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যে অরাজকতা চলছে তা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সুবীর ভৌমিকের প্রতিবেদনের চুম্বক অংশে বলা হয়েছে, বিশৃঙ্খলা থামাতে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, গঠিত হতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার। তবে সেই পরিবর্তনের ক্ষেত্রে সুবীর ভৌমিক কিছু যদি ও কিন্তুর কথা বলেছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দ্য ফেডারেলে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম হলো অ্যাজ বাংলাদেশ অ্যানার্কি হিটস আর্মিস ইমেজ, ইটস রেট উইথ ইন্টারিম গভর্নমেন্ট ওয়াইডেন্স, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সেনাবাহিনীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে বাংলাদেশের অরাজকতা, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভেদ বাড়ছে। রিপোর্টটির শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হতাশার কথা বলা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তিনি হতাশ। ইউনূস প্রশাসন প্রকৃতপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে কিনা তা নিয়ে তিনি গুরুতর সন্দেহ পোষণ করেছিলেন। এখানে দুটো বিষয় লক্ষণীয়। একটি হলো দেশের বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্বিতীয়টি হলো দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। 20শে ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গত 5 বছরের মধ্যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নাজুক। পুলিশের তথ্য অনুযায়ী গত 5 বছরের মধ্যে কোনো একটি একক মাসে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে। আবার একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সরব দেশের মানুষ। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুবীর ভৌমিক বলছেন, এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে সেনাপ্রধান কোন পত্রিকার সম্পাদকের সাথে কথা বলেছেন সেটি রিপোর্টটিতে বলা হয়নি। সুবীর ভৌমিক তার রিপোর্টে জেনারেল ওয়াকারকে একজন রক্ষণশীল সামরিক নেতা হিসেবে তুলে ধরেছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, জেনারেল ওয়াকার গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন আরোপ করে সেনাবাহিনীর অভ্যন্তরে ও বাইরে থেকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্ররোচনা দেওয়ার বিরোধিতা করেছিলেন। দ্য ফেডারেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান তার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের বলেছেন, বাংলাদেশের সামরিক শাসন কখনো জনপ্রিয় হয়নি। জিয়াউর রহমান ও এইচ.এম. এরশাদের মতো জেনারেলরা খুব দ্রুতই জনসাধারণের ক্রোধের শিকার হয়েছিলেন। এমনকি 2007-08 সালে সেনাবাহিনী প্রধান মইনুল আহমেদের অধীনে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের দাবি বাড়ে তখন অপ্রিয় হয়ে উঠেছিল। আবার জেনারেল ওয়াকার মনে রেখেছিলেন যে প্রত্যক্ষ সামরিক শাসন বিশ্বজুড়ে অপ্রিয়। সে কারণে তিনি সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব গ্রহণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে সুবীর ভৌমিক লিখেছেন, সেনাপ্রধান যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে এবং তারপরে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে আগ্রহী। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যত বেশি দিন থাকবে এবং আইন শৃঙ্খলা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে,
ততই দায়ী হবে সেনাবাহিনী। সুবীর ভৌমিকের প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙার বিষয়টি উঠে এসেছে। রিপোর্টটিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভাঙা হচ্ছিল তখন সেনাবাহিনী নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে না পারায় একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ঠিকভাবে জোরদার করেনি বলে মন্তব্য করা হয়েছে। রিপোর্টে জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর এবং রক্তপাত না করার জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। কিন্তু মব ভায়োলেন্সের নামে ডক্টর ইউনূস সরকার আমলে শুরু থেকে চলছে অরাজকতা। এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযান, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, 3 দফা সে ক্ষমতার মেয়াদ বাড়ানো এবং সবশেষ শয়তান খোঁজা অভিযান চালু করেও কোনো কুল কিনারা করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীর ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার বেলা 11টার নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল সেন্টারে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের প্রশংসা করে অধিনায়কদের সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। এর আগে সম্মেলনে পৌঁছলে তাকে স্বাগত জানানো হয়। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? এই যে যেভাবে দেশ চালাচ্ছে, আমার মত মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট, ধর্ষণ, খুন, রাহাজানি, এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে, এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। কেন চলতে পারে না? দেখেন ভাই, কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। কেন? দেখেন ভাই, চলন্ত বাসে ডাকাত ঢুকছে, বুঝবেন সারা রাত ভর মানে 42 জন যাত্রী ছিল, এর মধ্যে 2 জন নারীকে রাত ভর দর্শন করছে। রাত ভর মানে ওই বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে, রাতের নাইটের বাসগুলো, সেগুলো 2 জন মহিলাকে সারা রাত ভর ধর্ষণ করলো। অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না। যাক, অস্ত্রের মুখে ঠিক আছে, ভয় পাইছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো, সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার। সে সমাজের মধ্যে কোনো দিন আর মুখ দেখাতে পারবে, হয় আত্মহত্যা করবে, না হয় কিছু একটা অঘটন ঘটাবে, বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না। এরপর যার স্ত্রীকে, যার মাকে, যার মেয়েকে দর্শন করছে, তার অবস্থাটা কি হবে? তাদের অবস্থা, তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে, সমাজে মুখ দেখাতে পারবে, কোনো কিছু হবে না। তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, এই যে ধর্ষণটা হলো, হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, আমরা গ্রেফতারের যে নাটকটা, সেই নাটকটা করা হয়েছে, এটা আমরা মানি। কিন্তু কথা হচ্ছে, এই যে ধর্ষণ যে করলো, যাদের গ্রেফতার করলো, এই গ্রেফতারের বিচারটা কি হয়েছে ভাই? তাদেরকে গ্রেফতার করলো, আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা কি? এটা মানে ফাইজলামি। এটা কি ফাইজলামি? এটা যার ডক্টর ইউনূসের মেরে আজকে এইভাবে দর্শন করতো সারা রাত ভর, তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে, এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন? কোনোভাবে এই বিচারটা করতে পারতেন? তিনি কি করতেন? সাথে সাথে জনসম্মুখে মিডিয়াকে সামনে রেখে ক্রস ফায়ার দিয়ে দিত। কিন্তু আজকে এই অন্যর বেলায় কোনো এগিয়ে আসে না। এই জিনিসটা খুব কষ্টকর। একটা কথা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যদি কোনোদিন তার কাছে পৌঁছে, একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান, যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ 20 বছর 50 বছর পর্যন্ত যেন মনে রাখে না, হ্যাঁ ডক্টর ইউনূস দেশ চালিয়েছিল, ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন। শুধু তাই না, তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে, কেটে দিবে, এরকম একটা নিয়ম করেন। যারা রাহাজানি, চুরি, ডাকাতি করবে, তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান, যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো বা এটা সেটা করব। যদি না করে যেতে পারেন, তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ দেখেন,
ফখরুদ্দিন সাহেব অল্প কয়েকদিন দেশ চালিয়েছে, অল্প কয়েকদিন, মাত্র অল্প কয়েকটা মাস চালিয়েছে। এর মধ্যে তিনি যে নিয়ম কানুন করছে, সেই নিয়ম কানুন এখন পর্যন্ত, হ্যাঁ বর্তমানে বহু আগের কথা, কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই, তার নামগন্ধ নাই, অথচ তার আইনগুলো, তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে, কিন্তু এখনো বলতেছে না ফখরুদ্দিন দেশ চালিয়েছে। এইভাবে যদি দেশ না চালায় কোনোদিন দেশ চলে না, এরকম কথা এখন পর্যন্ত আজকে সকালবেলা বলেছে মানুষগুলো। কেন সম্ভব বোঝেন কিছু? কি পরিমাণ আইন করছে, মহিলাদেরকে যেরকম আইন করছে, যেরকম চোর আইন করছে, সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে। ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে কিনা আমার সঠিক আমার জানা নেই, ওইগুলো আমরা ছোট মানুষ বুঝি না ওই সময়, পরবর্তী শুনছি আর কি, আমাদের বাবা মা বা দাদা দাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে। ওইরকম আইন না করলে এভাবে দেশ চলে না। ডক্টর ইউনূস সাহেব, আপনার ভয়টা কিসের? 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে, এই দেশটা দুর্নীতি মুক্ত আমরা করতে চাই। আগের স্বৈরাচারকে কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সেটা আপনি ভালো করে জানেন। অনেক স্বৈরাচারী করছে, দেশের টাকা পাচার করছে, এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি। কিন্তু সেই একই অবস্থা, এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে, আমলের চাইতে এখন বর্তমান আমলে আর বেশি ভয়াবহ হচ্ছে। যে পরিমাণ দুর্নীতি, রাহাজানি, খুনাখুনি, টাকা ধর্ষণ, এটা সেটা 5 বছরের মেয়ে পর্যন্ত এই সমস্ত নরপিশাচদের কবল থেকে রেহাই পায় না। চিন্তা করতে পারেন, যার মেয়েটা ধর্ষণ করছে সে কি এখন এই দুনিয়াতে আছে, থাকতে পারে? চিন্তা করেন তো। আমি একটা কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই সে যেন হয় এই গদি ছাড়ুক, আর না হয় সে কি করুক, না হয় নির্বাচন দিয়ে দেখ, এই দুইটা একটা করুক। এর বাইরে আমরা অন্য কিছু চাই না, এর বাইরে আমরা অন্য কিছু চাই না। আমরা হয় নির্বাচন, না হয় তিনি গদি ছেড়ে দেখ, আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন 50টা যেন ভয় পেয়ে যান, না আই হাই এটা কিভাবে সম্ভব, এরকম যেন কথা বলে। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করবেন। আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলে, আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।